স্বাগত এবিসি সংবাদে আপনাদের সাথে আজকে রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। একটা নির্বাচনের জন্য এত সংস্কারের প্রয়োজন নেই জানিয়ে দ্রুত ভোটের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের নাগরিক সমাবেশে তিনি বলেন, প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে জনসমর্থন হারাবে অন্তর্বর্তী সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সিন্ডিকেট ভাঙতে না পারার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জবাব চান তিনি। প্রশ্ন তোলেন বিভিন্ন পণ্য ও সেবার উপর ভ্যাট বসানো নিয়েও। টাকা চাল কিনতে পারবে সেই সংস্কার আমার দরকার। এমন সংস্কার দরকার। হাসিনার আমলে সিন্ডিকেট করেছে, আপনার আমলেও এখন সিন্ডিকেট করবে। খবর রাখতে হবে, এই সিন্ডিকেটটা এখন হাসিনার নয়, হাসিনা তো হিন্দুস্তান। তাই এই সিন্ডিকেটকে ধরে গরিব মানুষগুলো যাতে 40,000 টাকার টিকিট কিনতে পারে সে ব্যবস্থা করা দরকার। দুর্বল মেডিকেল কলেজগুলোকে সবল প্রতিষ্ঠানের সাথে একীভূত করার চিন্তা করছে সরকার। সকালে 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা পরিদর্শনে গিয়ে একথা জানান স্বাস্থ্য উপদেষ্টা। সকাল 10টায় শুরু হয় এবারের সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলোর পরীক্ষা, চলে বেলা 11টা পর্যন্ত। পরীক্ষা চলে রাজধানী ঢাকাসহ দেশের 19টি কেন্দ্রের 53টি ভেন্যুতে। ঢাকায় 4টি কেন্দ্রের আওতায় পরীক্ষা নেওয়া হয় 16টি ভেন্যুতে। এবারের পরীক্ষায় আবেদন পড়ে 1,35,261টি। কোটাসহ মেডিকেলে মোট আসন 5,380টি। সেই হিসেবে এই বছর প্রতি আসনের বিপরীতে 25 পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। 2023-24 শিক্ষাবর্ষের তুলনায় এবছর একটি আসনের বিপরীতে 6 জন প্রতিদ্বন্দ্বী বেড়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আন্ডারগ্রাউন্ডে বহিরাগত এক যুবকের বিদ্যুতের তার কাটার ঘটনাকে এখনও নাশকতার সন্দেহে রেখেছে পিএসসি। ঘটনার 10 দিন পরও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, সরকারি কর্ম কমিশনে সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্য ও বিভিন্ন পরীক্ষায় নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের ডেটা বিনষ্ট করার চেষ্টাও হতে পারে এটি। সতর্ক থাকতে তথ্য আর্কাইভ করা সহ বাড়ানো হয়েছে নিরাপত্তা। 6 জানুয়ারি দুপুরের ঘটনা এটি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আন্ডারগ্রাউন্ডের গ্যারেজের ভেতরে বহিরাগত এই ব্যক্তিকে দেখতে পান নিরাপত্তা কর্মী আরিফুর রহমান। দেখা যায় ওই ব্যক্তি প্লাস্টিকের কাভার দিয়ে আটকানো বিদ্যুতের মোটা তার প্লায়ার্স দিয়ে কাটার চেষ্টা করছেন। এ সময় নিরাপত্তা কর্মীর চিৎকারে পিএসসির অন্যরা এসে আটক করে তাকে। পরে পুলিশ নিরাপত্তা কর্মীর হাতে আটক আলামিনকে থানা হেফাজতে নেয়। জব্দ করা হয় তার হাতে থাকা প্লেয়ার্স ও একটি মোটরসাইকেল। শেরেবাংলা নগর থানায় করা হয় চুরির মামলা। তবে 10 দিন পেরিয়ে গেলেও এখনও তদন্তে তেমন কিছুই উঠে আসেনি। পিএসসি বলছে এটি কোনো সাধারণ ঘটনা নয়, বিষয়টিকে সন্দেহের চোখেই দেখছেন তারা। 10 দিন হয়ে গেছে, কারণ ব্যাপারটা খুব স্পর্শকাতর এবং সবকিছুই কিন্তু একবারেই উঠে আসা সম্ভব হয় না। তো আপাতত ওনারা আমাদের সাথে যোগাযোগ করছেন, আমাদের সাথে যোগাযোগ আছে এবং অগ্রগতিও তারা আমাদের কাছে প্রকাশ করেছেন, যে কারণে আমাদেরও তদন্ত রিপোর্টটা আসবে 2-1 দিনের ভেতরে আমাদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ, এবং তাদেরটাও মিলিয়ে আমরা পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করব। পিএসসি একটি কেপিআই এলাকা হয়, কিভাবে আলামিন সেখানে প্রবেশ করলো এ নিয়ে উঠেছে প্রশ্ন। রহস্য উদ্ঘাটনে নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ। তিনি এসেছিলেন একটা অত্যন্ত দামি মোটরসাইকেলে করে, এবং সে যদি চুরির কিছু থাকতো সেখানে তো গ্যারাজে যেখানে এসি ইলেকট্রিসিটি কানেকশন আছে সেখানে তারা আসতেন না। আবার এমনও না যে হঠাৎ করে সে গিয়েছে, সে কিন্তু সরাসরি ওখানে যেই এসির কানেকশন যেখানে আছে, শর্ট সার্কিট হওয়া বা বৈদ্যুতিক কোনো রকমের দুর্ঘটনা সম্ভাবনা যেখানে, সরাসরি সেখানে গেছে। তারা আরও বলেছেন, এ ঘটনায় প্রতিষ্ঠানটির কেউ জড়িত কিনা তাও দেখা হচ্ছে। সচিবালয়ের আগুনের ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্ত করছে গোয়েন্দা সংস্থাও। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। অবকাঠামো উন্নয়নের নামে প্রকৃতিকে নষ্ট না করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে নটরডেম কলেজে 15তম জাতীয় প্রকৃতি সম্মেলনে তিনি বলেন, নতুন প্রজন্ম যথেষ্ট প্রকৃতি বান্ধব, পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে তাদেরই। If you all promise that from today you will tell your drivers পরিবেশ ধ্বংস করে আমরা অবকাঠামো উন্নয়ন চাই না, প্রকৃতি রক্ষা করে উন্নয়নের কথা ভাবতে হবে। বর্তমান তরুণরা পরিবেশ নিয়ে সচেতন, তাদের এগিয়ে আসতে হবে। প্লাস্টিক ব্যবহার বন্ধ ও শব্দ দূষণ বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।
রাজধানীতে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। আমদানির চাল বাজারে ঢুকলেও খুব বেশি প্রভাব নেই দামে। বিক্রেতারা বলছেন গেল সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে চাল। মোহাম্মদপুর কৃষি বাজার পাইকারি চালের আড়তে মিনিকেট বিক্রি হচ্ছে মানভেদে ৭২ থেকে ৮২ টাকা কেজি, নাজিরশাইল ৭২ থেকে ৯২ আর বিয়ার ২৮ চালের দাম পাইকারিতে ৫৮ থেকে ৬২ টাকা। পাইকারি পর্যায়ে মোটা গুটি চাল ৫২ আর পায়জাম চালের দাম ৫৮ থেকে ৬০ টাকা কেজি। এসব চাল খুচরায় বিক্রি হচ্ছে কেজিতে ৩ টাকা বাড়তি দরে। খুচরা বিক্রেতারা বলছেন দাম বাড়ায় কমেছে বিক্রি। ক্রেতাদের অভিযোগ চালসহ অন্য নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে নজরদারিতে ঘাটতি আছে সরকারের। লাগামহীন দামের কারণে অনেকেই কমিয়ে দিচ্ছেন কেনাকাটা। কষ্ট বাড়ছে নিম্ন ও সীমিত আয়ের মানুষের। ছুটির দিনে জমে উঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সময় গড়ানোর সাথে সাথে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। মেলা এবার নজর কাড়ছে দেশীয় পণ্য। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ রানা, এর আগের ঘণ্টাতেও আপনি জানিয়েছেন যে ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়ছে, অর্থাৎ সময় যত গড়াচ্ছে কেমন দেখছেন ক্রেতা দর্শনার্থীরা, কি বলছেন মেলা নিয়ে? ধরুন, আপনি নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা কিন্তু ক্রমশই বাড়ছে। ঠিক আগের ঘন্টায় আমরা যে প্রতিবেদনে দেখিয়েছিলাম যে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা, তার চেয়ে কিন্তু এখনকার সময় দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি এবং তারা কিন্তু আসছেন মেলায়, অনেক প্রাণবন্ত সময় কাটাচ্ছেন এবং অনেকেই পরিবারের সদস্য বন্ধুবান্ধব নিয়ে আসছেন। আমি যেটি লক্ষ্য করলাম, মেলায় কিন্তু তরুণ দর্শনার্থীর সংখ্যা বেশি এবং পরিবারের সাথে সদস্য যারা আছেন তাদের মধ্যে বাচ্চাদেরকেও নিয়ে এসেছেন তারা মেলায়। এবার আমরা আরও যে বিষয়টি লক্ষ্য করেছি যে যারাই আসছেন তারা কিন্তু কিছু না কিছু সংগ্রহ করছেন, অর্থাৎ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এই দূরত্ব ঢাকা থেকে বেশ খানিকটা, এই অভিযোগ কিন্তু বরাবরই ছিল ক্রেতা দর্শনার্থীদের এবং এইখানে আসার বিষয়েও কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে ঠিক আগের বারের মেলায়। কিন্তু এবারের মেলায় কিন্তু এই সংকটটা অনেকটাই কেটেছে, অর্থাৎ রাজধানীর পূর্বাঞ্চলের যে রাস্তাটুকু, সেই রাস্তাটুকু পেরিয়ে আসার জন্য কিন্তু আলাদা যানবাহনের ব্যবস্থা করেছে এবং এখানে প্রবেশ মুখের রাস্তাগুলো কিন্তু আগের থেকে স্মুথ করা হয়েছে। ফলে বাস এবং যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন তারা কিন্তু খুব সহজেই মেলায় আসতে পারছেন এবং তারা কিন্তু মেলা উপভোগ করতে পারছেন। আমরা কিন্তু দেখেছি যে ক্রেতা দর্শনার্থী বাড়ার সাথে সাথে কিন্তু যারা বিক্রেতা আছেন তাদেরও কিন্তু ব্যস্ততা বাড়ছে। তারা কিন্তু একের পর এক ক্রেতাদের সাথে কথা বলছেন, তাদের নিজেদের পণ্যের গুণগত মানগুলো তুলে ধরার চেষ্টা করছেন এবং ক্রেতাদেরকে আকর্ষণ করার চেষ্টা করছেন পণ্য বিক্রির জন্য। এবং মেলায় কিন্তু একটি জিনিস বরাবরই হয়ে থাকে যে অন্য অন্য জায়গায় যে পণ্যগুলো বিক্রি করা হয় তার থেকে বেশি রকমের ছাড় দেওয়া হয়। এই একই জিনিস কিন্তু এবারের মেলায়ও আছে। মেলায় কিন্তু আমরা দেখেছি যে দর্শনার্থীদের জন্য, ক্রেতাদের জন্য বিশেষ ছাড় আছে। আমরা দেখেছি যে দেশীয় পণ্য যেগুলো বিক্রি হচ্ছে সেখানে প্রায় ৩০% পর্যন্ত ছাড়ের কথা বলছেন বিক্রেতারা এবং তারা আশাবাদী যে সময় গড়ানোর সাথে সাথে আজকে মেলা আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠবে। রেদওয়ান। জি, ধন্যবাদ আপনাকে ইউসুফ রানা। রক্তক্ষয়ী যুদ্ধের ১৫ মাস পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সই করল হামাস ও ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়, জানিয়েছে জেরুজালেম পোস্ট। মধ্যস্থতাকারী দুই দেশ কাতার এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের উপস্থিতিতে চুক্তিতে সই করে হামাস ও ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চুক্তি সইয়ের বিষয়টি জানিয়ে ইসরায়েলের প্রতিনিধিরা শীঘ্রই মন্ত্রিসভার রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক সদস্যদের নিয়ে বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। আনুষ্ঠানিক অনুমোদন দিতে শনিবার মন্ত্রিসভায় ভোটাভুটি হবে। চুক্তি অনুযায়ী ৯৮ জন ইসরায়েলি জিম্মিকে পর্যায়ক্রমে মুক্তি দেবে হামাস। চুক্তি বাস্তবায়ন হলে দক্ষিণ গাজা থেকে শরণার্থীদের উত্তরাঞ্চলে প্রত্যাবর্ষণের বিষয়টি পর্যবেক্ষণ করবে মিশর ও কাতার। বাংলাদেশ দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন নিক পোথাস। পারিবারিক কারণ দেখিয়ে চাকরি ছেড়েছেন এই প্রোটিয়া কোচ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। ২০২৬ সালের মার্চ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল তার। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ ইভেন্টসের আগ মুহূর্তে বাংলাদেশের দায়িত্ব ছাড়লেন এই প্রোটিয়া কোচ। ২০২৩ সালে বাংলাদেশের কোচিং স্টাফে যোগ দিয়েছিলেন পোথাস। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।